ওয়েলকাম টু ইউবিডি ব্লগ অ্যান্ড টিপস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামে মনে হোসেন আল্লাহুর রহমানুর রহিম রহমতুল্লাহ আলামিন। আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন। আজকে কথা বলবো পর্তুগালের এম্বাসি বা কনসুলার অফিস অ্যাপ্লিকেশন সেন্টার বাংলাদেশের ঢাকায় হওয়ার সম্ভাবনা কতটুকু, এ নিয়ে দু একটি আমার ব্যক্তিগত অপিনিয়ন শেয়ার করব। ইতিপূর্বে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন অ্যাম্বাসেডর রাষ্ট্রদূতরা যখন এখানে আসেন, তারপরে হচ্ছে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ের ডেপুটি মিনিস্টার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উনি যখন আসলেন, প্লাস হচ্ছে আরও আদার্স যারা মিনিস্ট্রিয়াল পর্যায়ের কনসুলার সেবা প্রদানের কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা যখন পর্তুগালে আসেন, এসে এখানে একটা মিটিং করেন, তাদেরকে গার্ড অফ অনার দেওয়া হয়। এটা আসলে রাষ্ট্রীয় প্রোটোকল, ঠিক আছে। ডিপ্লোম্যাটিক স্ট্যাটাস এবং রেসপন্সিবিলিটি মেনটেন করতে গেলে এগুলো করা লাগে। আচ্ছা, এগুলো হয়, তারপরে বুঝন হয় তাদের সাথে। বুঝন হওয়ার পরে মিডিয়াতে আসে নিউজগুলো, আসার পরে বলে যে পর্তুগালের অ্যাম্বাসি শীঘ্রই হচ্ছে বাংলাদেশে, পর্তুগালের কনসুলার অফিস শীঘ্রই হচ্ছে বাংলাদেশে, ইত্যাদি ইত্যাদি নানান কিছু। আর আমরা আশায় পচে রই, কিন্তু আশা কোনো ক্রমেই পূর্ণ হয় না। এর যে একটা ইন্টারন্যাশনাল লেজিসলেশন রয়েছে, ডিফিসিয়েন্সি রয়েছে, সেই ডিফিসিয়েন্সির কারণে, এই ডিফিসিয়েন্সি এবং কূটনৈতিক যে দুর্বলতা, এটা আমরা কূটনৈতিক যে দুর্বলতা সেটা হচ্ছে বাংলাদেশি ইন্ডিয়ার সাথে, ভারতের সাথে আন্তর্জাতিক অঙ্গনে অনেকের ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক আছে। তাদের কিন্তু আন্তর্জাতিকভাবে ভারতের এই যে বড় বড় ব্র্যান্ডের হোটেল, মোটেল, অফিস, আদালত দেখবেন আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশে অবস্থিত রয়েছে ব্রাঞ্চগুলো। সেটা তাদের হচ্ছে কূটনৈতিক, বিজনেস কূটনৈতিক সম্পর্কের সুফল, মানে ফল তাদের জন্য। তাদের বিভিন্ন কনসুলার ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে রয়েছে। এবার আসেন আমাদের বাংলাদেশের কয়টা আছে আমরা যদি দেখি, দেখবেন অনেক দেশই নাই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই যে লেকিংগুলো, আমাদের দুর্বলতাগুলো আমরা যদি কাটিয়ে উঠতে পারি, তাহলে আমরা নিঃসন্দেহে ভালো কিছু করতে পারবো। এবার আসি আমরা এখন কতটুকু সম্ভাবনা সেটা তো বলতে হবে। অনেক কিছু প্রশ্ন করেন যে ভাই কনসুলার অফিস ঢাকায় কি হচ্ছে, বাংলাদেশে হচ্ছে কিনা, আমরা কি পর্তুগিজের ভিসা আবেদনগুলো জমা দিতে পারবো কিনা। এক নম্বর পয়েন্ট হচ্ছে আমরা দেখব কূটনৈতিক দুর্বলতা, তাদের কূটনৈতিক সম্পর্ক কতটুকু। ভারতের গোয়াতে অবস্থিত, গোয়া থেকে যদি কোনো মানুষ পর্তুগালে আসে, গোয়ার জন্মগ্রহণকারী কোনো মানুষ যদি পর্তুগালে আসে, তাদের নাগরিকত্ব খুব দ্রুততার সাথে হয়ে যায়, আসলে দিয়ে যায়। কারণ তারা অনেকে পর্তুগিজ জানে। পর্তুগিজ ভাস্কো দা গামা যখন ভারত সফর করেছিল, তখনের হিস্ট্রির ব্যাপারে জড়িত। তাদের সাথে কিন্তু পর্তুগালের সম্পর্ক অনেক সুদৃঢ়, শক্ত, একটা পয়েন্ট। সেকেন্ড, আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দিই। পর্তুগালে 2025 সাল চলে, 2024-এ একটি আইমা সেন্টার নামকরণ করা হয়েছে মহাত্মা গান্ধী আইমা সেন্টার। এই মহাত্মা গান্ধী আইমা সেন্টারের নাম দিয়া এখান থেকে বাংলাদেশি বলেন, আন্তর্জাতিক ইমিগ্রেন্ট বলেন, শত শত হাজার হাজার মানুষ একসাথে এই গত লাস্ট 6 মান্থের মধ্যে প্রচুর বায়োমেট্রিক দিয়েছে ফার্স্ট কার্ড পাওয়ার জন্য, ফার্স্ট টিআরসি কার্ড পাওয়ার জন্য। এই হলো মহাত্মা গান্ধী সেন্টারের গল্প। তো যাক, সবাই কার্ড পাক, এই সেন্টার করছে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি একটা জিনিস তুলে ধরতে চাই আপনাদের কাছে, নামটা কি, নামকরণ কি, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী একজন ভালো মানুষ ছিলেন, এতে সন্দেহ নাই। ভারতের ইতিহাসে, ভারতের স্থপতি স্থাপনার ইতিহাসে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে ওনার নাম শোনা করে লেখা ইতিহাসে। আচ্ছা যাক, এখন আমরা কথা বলবো যে তাহলে নামটা কেন মহাত্মা গান্ধীর হইল, নামটা কেন হইল না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইমা সেন্টার, কেন হলো না জিয়াউর রহমান আইমা সেন্টার, কেন হলো না হুমু এরশাদ আইমা সেন্টার। তাহলে আমাদের দুর্বলতাগুলো কোথায়, আমাদের ক্ষমতা কতটুকু বুঝতে হবে। এখন আরেকটা পয়েন্ট, থার্ড পয়েন্ট আমি উল্লেখ করতে চাই এখানে। দেখেন, আমাদের অ্যাপ্লিকেশন, আমরা যারা পর্তুগালের ভিসা আবেদনের জন্য যাই, ইন্ডিয়াতে যাই, আমাদের সংখ্যায় হাজার হাজার প্রতি বছর লাখ উপরে ছাড়িয়ে যাবে। আমরা বিভিন্ন অ্যাম্বাসি যাই, নয়াদিল্লিতে অবস্থিত বিভিন্ন অ্যাম্বাসিতে লং টার্ম ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ডি ক্যাটাগরির আমরা সেখানে গিয়ে জমা দিই। স্টাডি ভিসা হোক, তারপরে হচ্ছে এখানে ওয়ার্ক ভিসা হোক, আমরা জমা দিই না। যেমন পোল্যান্ড এম্বাসি রয়েছে, আপনার পর্তুগালের অ্যাম্বাসি রয়েছে, আদার অনেক দেশের অ্যাম্বাসি রয়েছে, চেক রিপাবলিকের অ্যাম্বাসি রয়েছে, যে চাণক্যপুরে একটা জায়গা আছে নয়াদিল্লিতে, সেখানে অবস্থিত হয়েছে। আমি নিজেও গিয়েছি সেখানে। তো যাই হোক, এখন গল্পটা হচ্ছে এই যে এই এতগুলো মানুষ যদি বাংলাদেশ থেকে না যায়, তাদের রেভিনিউ কমে যাবে না? হ্যাঁ, তাদের একটা বার্ষিক একটা রেভিনিউ আছে এখানে, ট্যুরিস্টের খাত থেকে যে ইনকামটা, তারা কিন্তু ইন্ডিয়ার কমে যাবে, এই কমে যাবে। একটা গেলো পয়েন্ট।
থার্ড পয়েন্ট হচ্ছে প্রতিবেশী দেশের সাথে ভারতের সুসম্পর্ক কিন্তু গভীর, সুদৃঢ় না, দুর্বল, নাজুক। হ্যাঁ, তারা যেমন কাউকে দেখতে পারে না, হ্যাঁ, তারাও কারো কাছ থেকে এরকম প্রত্যাশা করে না যে আপনি তাদেরকে ফেভার করেন, তাদের কথা শুনেন। ঠিক আছে, এই জন্যই পাকিস্তানের সাথে বছরের পর বছর ঝগড়া লেগে থাকে। হ্যাঁ, আর বাংলাদেশের সাথে এখন এক সরকার পরিবর্তনের হাওয়া সাথে সাথে ডক্টর ইউনূস যখন তত্ত্বাবধায়ক হইলো, কী বলে গভর্নমেন্ট উপদেষ্টা হইল বাংলাদেশের, তখন থেকে লাগে গেল উল্টামি। যদিও তার সাথে বিভিন্ন বৈঠক হয়েছে ইতিমধ্যে মোদির সাথে, কিন্তু এটা কতটুকু সুরা হবে আমরা জানি না। তারা কিন্তু ওই ব্যাপারটা খোলাসা করে না যে আমাদের বাংলাদেশে একটা পর্তুগিজ দেওয়া হোক, কনসুলার সেবা দেওয়া হোক, ওই ব্যাপারটা নিয়ে দুর্বলতা। তো আমি এখনও অনেকে আশাবাদী, কিন্তু আমি আশাবাদী হয়ে মানুষকে হতাশ করতে চাই না। আসলে আপনারা বিকল্প চিন্তা করুন। যারা পর্তুগালের ভিসা জমা দিতে চান, বিশেষ করে ইন্ডিয়া যেতে না চান, তারা অন্য দেশে গিয়ে জমা দেন। পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে, পাকিস্তান রয়েছে, আরবের দেশগুলো রয়েছে, দেখবেন সেখানে জমা দিতে পারেন কিনা। আপনারা ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন, ইমেলের মাধ্যমে যোগাযোগ করে আপনারা এই পর্তুগিজ লং টার্ম ভিসাগুলো জমা দিতে পারেন কিনা, ফ্যামিলি রিউনিফিকেশন ডেট নিয়ে জমা দিতে পারেন কিনা, সেখানে যায় ওয়ার্ক ভিসা জমা দিতে পারেন না, সেটা দেখেন। কারণ মানুষকে আমি হতাশ করতে চাই না, আর কবে যে হবে এরকম, আর নিউজে এই ব্যাপারটা নিয়ে আর পজিটিভ নিউজ করতে চাই না। আমি সচক্ষে এখন দেখতে চাই, শোনার কথা বিশ্বাস না। এখন এমনভাবে মানে যেন এগুলো গেজেট আকারে আসে, এগুলো যেন অফিসিয়াল নোট হয় যে পর্তুগালের একটা কনসুলার সেবা অফিস বাংলাদেশে দেওয়া হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে। ওইরকম কোনো কিছু হলে আমি তখন নিউজ প্রকাশ করব, না হলে এই ইউনিভিটি ব্লগের নিউজ ডেস্ক থেকে কোনো এরকম নিউজ আর প্রকাশ করা হবে না। তো যারা যেখানে আছেন সবাই পারলে প্রতিবাদ করেন যে আমাদের পর্তুগিজ অ্যাপ্লিকেশন সেন্টার আমরা বাংলাদেশে চাই, বা পর্তুগালে যারা বসবাস করেন তারাও চান, কারণ বাংলাদেশে যারা ফ্যামিলি আছেন তারাও লেখালেখি করেন, সোশ্যাল মিডিয়াতে খুব স্ট্রংলি গ্রুপ তৈরি করেন, এটা নিয়ে মিটিং করেন। আপনারা এগুলো নিয়ে প্রয়োজনে রাস্তা নামতে হবে, এছাড়া কোনো উপায় আমি দেখতেছি না। যারা এ পর্যন্ত এই ভিডিওটি শুনলেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।